প্রাণকেন্দ্র, প্রাণ ভোমরা বলা যায় এই কৃষ্ণনগর স্বস্তি শিবির। আর এই স্বস্তি শিবির কিভাবে গড়ে উঠেছিল বা স্বস্তি বাহিনীর কি ইতিহাস, সেটা পর্যালোচনা যদি করা যায়, একটু পিছিয়ে যেতে হবে আমাদের। 1940 সাল 23শে জুলাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমাদের দেশে যে পপুলেশন, তাতে ইন্ডিয়া থেকে 5 থেকে 7 কোটি গণসেবক বাহিনী সংগ্রহ করতে পারলে ভালো হয়। তারা দেশের স্বাস্থ্য, শিল্প, কৃষি ও নিরাপত্তার জন্য দায়ী থাকবে। তারা যদি সব দিক থেকে সুশিক্ষিত, সুসংগত ও সক্রিয় হয়ে ওঠে, তাহলে ভারতের তো উন্নতি হবেই, সকলেই উপকৃত হবে। এটা বললেন ঠাকুর 1940 সাল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে তিনি এই কথাটি ঘোষণা করলেন। কতজনের কথা বললেন? 5 থেকে 7 কোটি গণসেবক বাহিনী। এবার আসা যাক 1948 সালে। 1948 সালে তিনি বললেন, সেটা হচ্ছে 20শে মে, তিনি বললেন যে প্রেজেন্ট সিচুয়েশন অফ ইন্ডিয়া, ভারতের বর্তমান পরিস্থিতি যা, তাতে মনে হয় অন্তত 5 কোটি স্বস্তি বাহিনী যদি সমাজ সেবার জন্য থরলি ইকুইপড বা সর্বতোভাবে প্রস্তুত রাখা হয়, তাহলে সব দিক থেকে সামাল দেয়া যেতে পারে। নইলে মুশকিল আছে। তাদের কাজ হবে লোকের কৃষি, শিল্প, স্বাস্থ্য ও নিরাপত্তাকে নিটল করে তোলা। এ সম্পর্কে আরো অনেক কিছু বললেন ঠাকুর। তারা কি করবে? লোকহিতি সেবাযজ্ঞে নিজেদের ব্যাপৃত করে রাখবে। গভর্নমেন্ট বা দেশের লোকের ওপর ট্যাক্স বসিয়ে তাদের উপর দাঁড়িয়ে যদি সরকারি চাকুরিয়া হিসেবে এদের মেনটেন করে, তাহলে এদের কাজের স্ক্যান্টিটি থাকবে না। এরা হবে ইষ্ট প্রবুদ্ধ স্বেচ্ছাসেবক। বলে শেষে বললেন, দেশের লোক যদি সংহত, সংযত, উচ্ছল ও পরাক্রমী হয়ে ওঠে, তবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তাহলে প্রথম স্বস্তি সেবক বাহিনী বা গণসেবক বাহিনী তৈরি করার কথা ঠাকুর বললেন প্রথমে 1940 সালে। তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে। আবার তিনি ঘোষণা করলেন কবে? 1948 সালে। অর্থাৎ তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, ভারত স্বাধীন হয়ে গেছে। এবার ভারত গঠন করার প্রয়োজন। এবার আসা যাক 1970 সাল। 1970 সালে শ্রী শ্রী বরদা এইটাকে নিয়ে আবার নতুন করে কাজ করার কথা ভাবলেন। 1970 সালে তখন কোন সময়? তখন হচ্ছে নকশাল মুভমেন্ট চলছে। তাহলে যখন দেখুন, যখনই ক্রাইসিস পিরিয়ড আসছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নকশাল মুভমেন্ট, ঠিক সেই সময় ভারতকে বা বাংলাকে বা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে সুষ্ঠু পথে পরিচালিত করার জন্য তখন স্বস্তি সেবক বাহিনীর কথা ভাবা হচ্ছে। শ্রী শ্রী বরদা 1970 সালে বলছেন, এখনই যদি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো স্বস্তি বাহিনী সংগঠিত করা যেত, জেলায় জেলায় ঢুকে ক্যাম্প করা যেত, তাহলে যে যুবকরা পথ পাচ্ছে না তারা দিশা পেত, তাহলে তাদেরও লাভ হতো এবং দেশেরও মঙ্গল সাধিত হতো। সেই সময়টা
একটা ভীষণ রাজনৈতিক টালমাটাল চলছে। আমার আপনার বাড়ির যুবক ছেলেরা তারা বিভিন্ন প্রলোভনে আদর্শে বা নকল আদর্শের বলি হচ্ছে। সেই সময় দেওয়ালে লেখা থাকছে বন্দুকের নলই ক্ষমতার উৎস। শ্রী শ্রী বরদা দেখলেন আর দেরি নয়, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি নয়, এবারে মানুষগুলোকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। 1942 সালে আবার একটু পিছিয়ে যায়, 1942 সাল। সেই সময় বার্মা থেকে আগত এক বিশিষ্ট সৎসঙ্গী এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতিঋত্বিক শ্রী শরৎচন্দ্র কর্মকারদাকে নিয়ন্তা পদে অভিষিক্ত করা হলো। কিসের নিয়ন্তা? স্বস্তি বাহিনীর সূচনা করা হলো আনুষ্ঠানিকভাবে 1942 সালে এবং সেই স্বস্তি বাহিনীর নিয়ন্তা পদে অভিষিক্ত করা হলো বার্মা দেশ থেকে আগত শ্রী শরৎ কর্মকারদাকে এবং তার সহকর্মী হিসেবে নিযুক্ত করা হলো নেপালের গুরুভ্রাতা শ্রী বীর বাহাদুর দাকে। একটা আহুতিপত্র তৈরি করা হলো, যারা যারা স্বস্তি বাহিনীতে যোগদান করবেন তারা আহুতিপত্র, একটা ফর্ম, তারা নিজেদেরকে মঙ্গল যজ্ঞে শ্রী শ্রী ঠাকুরের নিয়োজিত স্বস্তি সেবক বাহিনীর মঙ্গল যজ্ঞে তারা নিজেদেরকে আহুতি দেবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে যারা আদর্শের জন্য নিজেদের জীবনকে বলিদান করে তারা অনন্ত জীবনের অধিকারী হন। ঠাকুর আবার বলেছেন যে কখনো বলেছেন 5 কোটি স্বস্তি সেবকের কথা, কোটি থেকে নেমে এসে ঠাকুর বলছেন বারবার করে অন্তত পক্ষে 25 লাখ স্বস্তি সেবককে যদি ট্রেনিং দিয়ে রাখা যায় তাহলেও অন্তত পক্ষে বর্তমান যা পরিস্থিতি সেটাকে খানিকটা সামাল দেওয়া যেতে পারে। যাই হোক, শ্রী শ্রী বরদা ঠাকুরের মহাপ্রয়াণের পর 1970 সালে তিনি ঝাঁপিয়ে পড়লেন, একদম ঝাঁপিয়ে পড়া যাকে বলে, ঝাঁপিয়ে পড়ে স্বস্তি সেবক বাহিনী এবং স্বস্তি শিবির খোলার ডাইরেক্টলি উদ্যোগ নিলেন। যাদের কথা অনস্বীকার্য, আমি বলছি না প্রায় অনস্বীকার্য, আমি বলছি অনস্বীকার্য, যারা সেই সময় সেই মঙ্গল ব্রতে নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে আহুতি দিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, শ্রী শ্রী বরদার আহ্বানে সাড়া দিয়ে, তারা হলেন, প্রথমেই নাম করতে হয় শ্রী ভবানী চরণ রায়, মদন গোপাল ঘোষ, জ্যোতির্ময় চৌধুরী আমাদের জ্যোতিদা, শ্রী গুরুপ্রসাদ সরকার, ডক্টর হেমন্ত হালদার, ডক্টর নৃপেন্দ্রনাথ মণ্ডল, শ্রী শিবদয়াল সিং, আনন্দমোহন ঘোষ এবং বলাই ঘোষ। এরা যদি ফরমেশন বলা যায়, যদি ভিত্তি বলা যায় স্বস্তি সেবক বাহিনীর, এরা হচ্ছেন সেই মানুষজন যাদের আত্মত্যাগে, যাদের বলিদানে, যাদের ঐশী কর্মে স্বস্তি সেবক বাহিনী গঠিত হয়েছিল। সেই সময় কি কাজ করতেন স্বস্তি সেবক? আমি কৃষ্ণনগরে আসছি একটু পরে। তারা কি কাজ করতেন? তারা যখন উৎসব হতো তখন তারা রাত জেগে প্যান্ডেল পাহারা দিতেন, ভক্ত মানুষরা নিশ্চিন্তে ঘুমাতেন, তাদের মালপত্র সন্তানাদি তাদের স্বস্তি দান করার কাজ ছিল হচ্ছে এই স্বস্তি সেবক বাহিনীর। শ্রী শ্রী বরদা 1970 সালে স্বস্তি সেবক বাহিনীর পতাকা উত্তোলন করেন এবং সেই পতাকার ডিজাইনটা কেমন হবেন? নড়াইল বাংলো,
যেটা এই মুহূর্তে শ্রী শ্রী বরদা বাড়ি নামে খ্যাত, সেই বারান্দা থেকে আমরা বারান্দার বাইরে থেকে বরদাকে দর্শন করতাম শেষ দিকে। সেই বাড়িটার ওপরে, ওই বারান্দাটার ওপরে সেই সময়কার মানে নড়াইল রাজার বাড়ি তো ছিল সেটা, সেইখানে একটা ডিজাইন করা ছিল, একটা নকশা করা ছিল। সেই মানে উঠোন থেকে সেটা দেখা যেত। ওইটাকে শ্রী শ্রী ভরদা গ্রহণ করলেন এবং ডিজাইনটা একটু সামান্য পাল্টে দিলেন। যেটা আমরা এখন স্বস্তি বাহিনীর পতাকা দেখি, সেই পতাকায় ওই ডিজাইনটা, মূল ডিজাইনটা ছিল নড়াইল রাজার, সেই ডিজাইনটা করা হলো। শ্রী শ্রী বরদা সেন্টিমেন্টটাকে ভীষণ গুরুত্ব দিতেন। কোনো একটা মানুষ কোনো একটা কিছু তৈরি করে গেছেন, হয়তো তিনি ভোগ করতে পারেননি, কিন্তু তার সেই স্মৃতিটাকে রক্ষা করলে তার আত্মাটা যে শান্তি পায়, এটা তিনি ভীষণ বুঝতেন, ভীষণ সেন্টিমেন্টের জোর দিতেন তিনি। এর অনেক ঘটনা আছে, প্রচুর ঘটনা আছে, আমি ডাইগ্রেশনে যাচ্ছি না। তো 70 সালে তিনি স্বস্তি বাহিনীর পতাকা উত্তোলন করলেন। 71 সালে মুর্শিদাবাদের রামপাড়ায় শ্রীকৃষ্ণ সিং, যার পুত্র হচ্ছে শিবদয়াল সিং, তার 3টি বাসগৃহের একটি ঘরে অস্থায়ীভাবে কয়েকটা ছেলেকে নিয়ে শিবির তৈরি হলো শ্রীকৃষ্ণ সিং এর বাড়িতে রামপাড়ায়। অস্থায়ীভাবে শিবির তৈরি হলো, স্বস্তি শিবির, 71 সালে। তারপর রামপাড়ার কাছে নলহাটিতে প্রথমে ভাড়া নিয়ে, তারপর পরে একটা দোতলা বাড়ি ক্রয় করে শিবির তৈরি হলো। আনুষ্ঠানিকভাবে প্রথম খাড়গ্রামে স্বস্তি শিবির প্রথম তৈরি হলো। বাড়িটা দান করেছিলেন, জায়গাটা দান করেছিলেন হেমকেশ চৌধুরী, মানে আমাদের জ্যোতিদার জ্যাঠামশাই। জ্যোতিদার বাবার নাম হচ্ছে পঞ্চানন চৌধুরী, তার নিজের দাদা হেমকেশ চৌধুরী ওই জায়গাটা দান করেছিলেন। 72 সালে পূজনীয় সুন্টিদা এবং মন্টিদা 9ই জানুয়ারি খাড়গ্রামে স্বস্তি শিবিরের পতাকা উত্তোলন করেন। শ্রী শ্রী বরদা 75 সালে 17ই জানুয়ারি খাড়গ্রামে প্রথম পদার্পণ করেন। এই প্রসঙ্গে এটা কিভাবে তৈরি হয়েছিল খাড়গ্রামে, একটা ছোট্ট ঘটনা এখানে বলা প্রয়োজন। যখন শ্রী শ্রী বরদা বলছেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করা লাগে এবং ক্যাম্প করে স্বস্তি শিবির খুলে দেওয়া লাগে, তখন শ্রদ্ধেয় জ্যোতিদা শ্রী শ্রী বরদার কাছে নিবেদন করেছিলেন যে আগে আমাদের গ্রামে মানে খাড়গ্রামে একটা কেন্দ্র আছে, দুটো মাটির ঘর, কাঁচা দেওয়াল, সেটাকে স্বস্তি শিবিরে কনভার্ট করা যাবে কি? শ্রী শ্রী বরদা একটু চুপ করে থেকে জিজ্ঞাসা করলেন, বর্ষাকালে কাদা হয়? জ্যোতিদা বলেছিলেন আগে হয়। শ্রী শ্রী বরদা বললেন, শিবির খুলে দে, রাস্তা ভালো হয়ে যাবে। বর্ষাকালে যে রাস্তায় কাদা হয়, শ্রী শ্রী বরদা বললেন খুলে দে, রাস্তা ভালো হয়ে যাবে। খাড়গ্রামের পাশেই গ্রাম হচ্ছে ভইটা। ঠাকুরের দয়ায় কিছুদিন পর ভইটা পর্যন্ত পাকা রাস্তা হলো, আর খাড়গ্রাম শিবির পর্যন্ত মোরামের রাস্তা হলো। তার মুখের কথা সত্যি হয়ে গেল, তারা হচ্ছেন গুরুমুখ, তারা যা বলেন তাই হয়। খাড়গ্রামের শিবিরের ঘর কেমন হবে সেটা বলতে গিয়ে শ্রী শ্রী বরদা বলেছিলেন একটা পাকা বিল্ডিং হবে, পুলিশ ব্যারাকের মতো 15 ফুট চওড়া আর 40 ফুট লম্বা। পুলিশ ব্যারাকের ঘরগুলো যেরকম হয়, স্বস্তি শিবির তো, স্বস্তি সেবক বাহিনীর তো পুলিশের মতোই কাজ, ফলে পুলিশের ব্যারাকের মতো ঘর হবে। ওই বিল্ডিং তৈরি করে দিয়েছিলেন শ্রদ্ধেয় বলাই চন্দ্র ঘোষ। শ্রী শ্রী বরদা পদার্পণ করলেন 75 সালের 17ই জানুয়ারি 9টা 40 মিনিটে।
ওই ঘরের বারান্দাতে এসেই বসেছিলেন এবং সেখানে তিনি মানুষের জন্য দর্শন প্রণামের ব্যবস্থা করে দিয়েছিলেন। মানুষজন বলেছিলেন যে আপনি একটু গ্রামের ভেতরে চলুন না। বর্দা জিজ্ঞেস করলেন, কেন ভেতরে, গ্রামের ভেতরে গেলে কি হবে? না, মহাপুরুষের পদধূলিতে গ্রাম ধন্য হয়ে যাবে। সেখানে গিয়ে তিনি একটি লাইব্রেরিতে গিয়েছিলেন। সেই লাইব্রেরিতে ঠাকুরের বই নেই, দেওঘর থেকে ঠাকুরের সমস্ত বই তিনি পাঠিয়েছিলেন। অদ্ভুতভাবে ওই গ্রামে সে সময় যুবক ছেলেরা অকারণে অজানা রোগে মারা যাচ্ছিল। সেই সময় শ্রী শ্রী বরদা গ্রামটা ঘুরে আসার পর থেকে মানুষজনের ওই সমস্যা আর হয়নি। যুবক ছেলেদের মৃত্যু অকারণে আর হয়নি। আসি, তারপর একদিন মানে 10টার দিকে যে নাম হয়, সেই নামের পর শ্রী শ্রী বরদা ঠাকুর বাংলা থেকে যাচ্ছেন হসপিসের দিকে, ফিলান্থ্রপির দিকে। গ্যারেজের কাছে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে হঠাৎ মুখ ঘুরিয়ে মণিদাকে, জয়ঘাটার মণিমুহুরিদাকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণনগরে ঠাকুরের একটা জমি আছে না? মণিদা বললেন, আগে হ্যাঁ আছে। বরদা জিজ্ঞেস করলেন, ওই জমিতে কি হয়? মণিদা বললেন, আগে আমি তো ঠিক জানি না, মাথা চুলকে বললেন আমি খোঁজ নিয়ে জানবো। খানিকটা উষ্মা প্রকাশ করেই শ্রী বরদা বললেন, সে খোঁজ রাখবেন কেন, ওটা তো ঠাকুরের জমি। মানে বলতে চাইলেন তো আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয়, ব্যক্তিগত সম্পত্তি হলে আমরা খোঁজ রাখতাম, কিন্তু তো ঠাকুরের জমি। তারপরে 1972 সালে জানুয়ারি মাসের প্রথমে তার প্রথম কৃষ্ণনগরে আসা। সেটা জ্যোতিদা এসেছিলেন, বরদা এসেছিলেন 73-এ। এবার আসি, যখন কৃষ্ণনগরে কথাই এলো, কৃষ্ণনগরের জমিটার ইতিহাস ভীষণ ভীষণ নাটকীয়। কৃষ্ণনগরের জমি কেনার পেছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছেন একজন আয়রন ম্যান, যাকে শ্রী শ্রী ঠাকুর বলতেন নদিয়ার রাজা। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় কেশব পাল চৌধুরীদা। অসম্ভব সুন্দর ইংরেজি লিখতেন, অসম্ভব লম্বা, অসম্ভব বলশালী, অসম্ভব দাপুটে। তার সঙ্গে হাউজার ম্যানদার ইংরেজিতে লেখা চিঠি আমার কাছে অমূল্য সম্পদ। আমার সংগ্রহে সেটা আছে। আমি জানি ব্যক্তিগতভাবে মানুষটার সঙ্গও আমি করেছি, যদিও অল্প সময়ের জন্য। আমি জানি তার সামনে দাঁড়িয়ে কথা বলা যেত না, আমি দেখেছি, তার আলোচনা শুনেছি, তার সঙ্গ করেছি। যে জমিটায় এখন স্বস্তি শিবির আছে, সেটা ছিল আসলে ইট ভাটা। সেই ইট ভাটার মালিকের নাম ছিল সুকুমার মজুমদার। জমিটার পরিমাণ হচ্ছে 9 বিঘা 13 কাঠা। রেজিস্ট্রি সমেত দাম ধার্য হয়েছিল 10,000 টাকা। 7,000 টাকা জোগাড় হয়েছে, কোনোভাবে কোনো ক্রমে 3,000 টাকা জোগাড় হচ্ছে না। ঘোলার পাড়া, ঘোলার পাড়ার অবস্থাপন্ন কৃষক ছিলেন গোপাল কর্মকার, শ্রদ্ধেয় গোপাল কর্মকার। সালটা 1965। ঠাকুর তখন আছেন। গোপাল কর্মকারদার বাড়িতে অবস্থান করছেন পূজনীয় ছোড়দা, পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী। তিনি গোপালদাকে বললেন যে, গোপালদা, এই কৃষ্ণনগরে একটা জমি কেনার ব্যবস্থা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, পারলে আপনি কেশবদার পাশে থাকবেন। তার আগে বলি, আরেকটু পিছিয়ে যাই, কৃষ্ণনগরে জমি কেনা হচ্ছে, জমি পছন্দ হচ্ছে, চয়েস করা হচ্ছে কোথায় জমি কেনা হবে।
আরশিহরি, পানিনালা, পানিনালাতে জমি আছে, সেটা আমি প্রসঙ্গে পরে আসছি। বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে যাওয়া হলো যে কোথায় জমি কিনলে ভালো হয়। ঠাকুর বললেন শক্তি মন্দিরের আশেপাশে কিনতে, কেননা হিমায়তপুর তার পাশেই ছিল শক্তি মন্দির। হিমায়তপুরে ধর্ম আন্দোলন চলছে, আর শক্তি মন্দিরকে কেন্দ্র করে ওই অঞ্চলে চলছে স্বাধীনতা সংগ্রাম। তারা ছিলেন সম্পূর্ণ ঠাকুরের বিরোধী, অথচ শক্তি মন্দিরের কোনো স্বাধীনতা সংগ্রামী যদি পুলিশের তাড়া খেয়ে লুকানোর জায়গা খুঁজতেন, তারা চলে আসতেন পাবনা আশ্রমে, ঠাকুর তাদের আশ্রয় দিতেন। যদিও তারা পাবনা আশ্রম সম্পর্কে ভালো মত পোষণ করতেন না, কিন্তু ঠাকুরের কড়া নির্দেশ ছিল তাদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করা চলবে না। ধর্ম সবাইকে রক্ষা করে, স্বাধীনতা সংগ্রামীদের রক্ষা করতেন, আশ্রয় দিতেন ঠাকুর। ঠাকুর চাইলেন হিমায়তপুরে যেরম ভাবে পাবনা আশ্রমের পাশে শক্তি মন্দির ছিল, এখানেও সেই সহাবস্থানটা হোক। তাই শক্তিনগরের আশেপাশে জমি কেনার কথা ঠাকুর বললেন। স্বর্গত অনিরুদ্ধ মজুমদার, যাকে আমি জ্যাঠামশাই বলে ডাকতাম, সেই জ্যাঠামশাইয়ের একটা জমি ছিল ওইখানে, যেখানে এখন বর্তমান জমি, তার ঠিক মানে মন্দির, তার ঠিক উল্টো দিকে যেখানে কলোনিটা আছে তার পাশে অনিরুদ্ধ মজুমদারের একটা জমি ছিল। তাই তিনি অত্যন্ত উৎসাহিত হয়েছিলেন ওখানে যেন জমি করা যায়। সেই ইট ভাটা পাওয়া গেল, ৩,০০০ টাকায় আটকে গেল। পূজনীয় ছোড়দা গোপাল কর্মকারদাকে তার বাড়িতে বসে বললেন আপনি কেশবদার কাছে সঙ্গে থাকবেন। অদ্ভুত ভাবে তার একটা এলআইসি ম্যাচিওর করলো, সেটা তিনি পেলেন ৩,০০০ টাকা। কেশবদার বাড়িতে এলেন, কেশবদা বৈঠকখানায় কাত হয়ে শুয়েছিলেন। গোপালদা গিয়ে কাঁচুমাচু মুখে বললেন আগে দাদা, আমার কিছু কথা বলার ছিল। চিৎকার করে উঠলেন কেশবদা, কোনো কথা হবে না, এখন ঠাকুরের জমি কেনার জন্য উদ্যোগ চলছে, এছাড়া যদি কোনো কথা বলার থাকে আপনি বেরিয়ে যান, গেট আউট। কথা হবে একটাই, সেটা হচ্ছে ঠাকুরের জমি। ভীষণ রাশভারী মানুষ, ভীষণ। গোপালদা বলেন আজ্ঞে আমি সে ব্যাপারেই কথা বলতে এসেছি, বলুন কি বলার আছে, কত টাকা নিয়ে এসছেন? আগে আমার একটা এলআইসি ম্যাচিওর করেছে, পূজনীয় ছোড়দা বলেছেন আপনি জমি কিনছেন আপনার পাশে থাকতে। কত টাকা? আগে ৩,০০০ টাকা। কি বললেন? লাফিয়ে উঠলেন এবার কেশবদা, একেবারে আধশোয়া থেকে খাট থেকে লাফ মেরে মেঝেতে দাঁড়িয়ে পড়লেন। কত টাকা বললেন? আগে ৩,০০০ টাকা। আনন্দে কেঁদে ফেললেন কেশবদা। জমি রেজিস্ট্রি হলো, ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করা হলো যে ঠাকুর জমি কেনা হয়েছে, রেজিস্ট্রি হলো অনুকূল চন্দ্র চক্রবর্তীর নামে, ঠাকুরের নামে রেজিস্ট্রি। কৃষ্ণনগরের জমির মালিক হচ্ছেন, দলিল হচ্ছে ঠাকুরের নামে, অনুকূল চন্দ্র চক্রবর্তী, ঠাকুরের নামে জমি। ঠাকুর বললেন তককে তককে থেকো, আশেপাশের জমি পেলে সেটাও কিনে নিও। আশেপাশের জমিও কেনা হলো। এইবার সেই জমি কি হয়? সিসি বড়দা জিজ্ঞেস করলেন মনিদাকে, জমি কি হয়? এটা জমি আছে না? জমিটা বলতে কষ্ট লাগে, বেহাত হয়ে গেছিল প্রায়। জমিটা চালানো যাচ্ছে না তো, সেটাকে লিজ দেওয়া হয়েছিল। এভি স্কুলের একজন কর্মচারী ছিলেন, তাকে লিজ দেওয়া হয়েছিল, তিনি ওখানে চাষ করতেন। যাই হোক, সেই জমিটা উদ্ধার করেছিলেন যিনি, সিসি বড়দার নির্দেশে,
68 ছাদে দাঁড়িয়ে বর্দার সঙ্গে গুরুপ্রসাদ সরকারদার কথা হয়েছিল। তিনি বললেন, গুরুদা, যে ইষ্ট পথে করা যাবে না উদ্ধার। সিসি বর্দা বলেন, খুব ইষ্ট বুঝেছিস না, যা করলে ঠাকুরের জমি উদ্ধার হয় তাই করতে হবে। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। যা করলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা হয় সেইটা করা লাগে, সেইটা করতে হবে। গুরুদা জমিটা সেদিন উদ্ধার করেছিলেন। তারপর 1972 সাল, 1972 সালে জ্যোতিদা কয়েকজনকে নিয়ে, তারা কারা? ছোট গোপাল, বড় গোপাল, মানিকতলা পাত্র এবং আরো একজন, তাদেরকে নিয়ে সন্ধ্যা বেলায় প্রথম কৃষ্ণনগর শিবিরে পদার্পণ করলেন। কোথা থেকে? রামপাড়া থেকে। রেজিনগর, রেজিনগর থেকে কৃষ্ণনগর স্টেশন, স্টেশন থেকে হেঁটে। শ্রীকৃষ্ণ সিংহদা সঙ্গে আসার সময় গুড় রুটি খাইয়ে দিয়েছিলেন, আর সঙ্গে কিছু চাল দিয়ে দিয়েছিলেন। কিছু চাল, 5 কিলো চাল আর আলু ভরে দিয়েছিলেন। রাত্রিবেলা জমিতে এসে দেখা গেল জমিতে কি আছে? একটা ছোট্ট কুঁড়ে ঘর, কাদা দিয়ে ইটের গাঁথনি, ওপরে পিচের ড্রাম দেওয়া ছাউনি, আর তার উপরে লতানো শিম গাছ। মাঠে ছিল ছোলা বোনা, আর ঘরের মধ্যে বড় বড় উঁয়ের ঢিপি। সর্দার পাড়া থেকে কোদাল চেয়ে নিয়ে আসা হলো কিছুক্ষণের জন্য। উঁয়ের ঢিপি সাফ করতে করতে, পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে গেল। তারপর নতুন বাজার থেকে অ্যালুমিনিয়ামের হাঁড়ি কিনে 3টে ইট জড়ো করে তাতে আলু সেদ্ধ করে, চাল সেদ্ধ করে কোন রকমে ক্ষুধা নিবৃত্তি হলো। এই শুরু হলো পথ চলা। সিসি বর্দার প্রত্যক্ষ আশীর্বাদে এবং প্রত্যক্ষ নির্দেশে আস্তে আস্তে কৃষ্ণনগর শিবির আজকে এই রূপ ধারণ করেছে। তিনি স্বস্তি বটিকার আদেশ করেছিলেন। সেই স্বস্তি বটিকা 5টা উপাদান দিয়ে তৈরি হতো। শিলনোড়া দিয়ে বেটে সেই উপাদানগুলোকে শুকিয়ে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে 70টা করে ভরা হতো। সেই স্বস্তি বটিকা 2 টাকা করে প্যাকেট বিক্রি করা হতো। কিন্তু বর্ষাকালে কি হতো? ফাঙ্গাস জমে যেত। বেশিরভাগটা তৈরি হতো খাড়গ্রামে। তখন বলে রাখি যে খাড়গ্রাম, রামপাড়া, কৃষ্ণনগর এগুলো আলাদা আলাদা জায়গা হলেও যেহেতু এটা স্বস্তি শিবির, সেন্ট্রালি দেখাশোনা করা হতো দেওঘর থেকে। আলাদা এদের কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না এখন যেমন আছে। তখন এক নির্দেশে চালিত হতো। একটা গাড়ি ছিল, রোববার দিন সেই গাড়ি করে সমস্ত মন্দির প্রদক্ষিণ করতেন কর্তা ব্যক্তিরা। সেই কর্তা ব্যক্তিদের নাম আমি আগেই বলে দিয়েছি। দেওঘরে অজিত ধরদা সিসি বর্দাকে বললেন, ওরা যে স্বস্তি বটিকাটা করে স্বস্তি শিবির থেকে সেটা ভালো, কিন্তু বর্ষাকালে ফাঙ্গাস জন্মে যায়, এটাকে কাজ করা যায় না। সিসি বর্দা অজিত কর্দাকে ডাকলেন, ডেকে এটা লিকুইড ফর্মে করতে আদেশ করলেন। করবেন কে? সর্বজন শ্রদ্ধেয় বিশ্বনাথ নস্কর্তা। অজিত কর্দার নির্দেশ মতো, তিনি তো কেমিস্ট ছিলেন অজিত কর্দা, তার নির্দেশ মতো এটা তৈরি হতে লাগলো। করলেন বিশ্বনাথ নস্কর্দা, যিনি নিজেকে বিএন নস্কর বলতেন। নবদ্বীপ থেকে একটা বড় তামার হাঁড়ি কিনে নিয়ে আসা হলো। প্রথমে কিছুদিন কাজ চললেও তারপর
একটা বড় স্টেনলেস স্টিলের পাত্রে বয়েলিং এর কাজটা করা হতো। শ্রী শ্রী বরদা এই ওষুধটার নাম দিয়েছিলেন ত্রিপালি। প্রতিটা ফাইল তখন দাম নির্ধারিত করা হয়েছিল 5 টাকা। আর যে স্বস্তি বটিকাটা তৈরি হয়েছিল, সেই স্বস্তি বটিকাটার যখন 2 টাকা করে বিক্রি হতো, এটার একটা খুব সুন্দর স্লোগান করে দিয়েছিলেন বরদা। সেটা হচ্ছে, যদি স্বর্ণকান্তি দেহ চান, আমার এই বটিকা খান। সেই বটিকা এখন লিকুইড ফর্মে হয়, কিন্তু তার ফর্মুলাটা একই আছে, উপাদানগুলো নিম, নিম, নিশিন্দা, নিম গুলঞ্চ, কালমেঘ, এগুলো দিয়ে স্বস্তি বটিকাটা হতো। বায়ু, পিত্ত, কফ এবং বলবর্ধককারী এই বটিকা প্রথম তৈরি হয় খাড়গ্রামে। তারপর যেহেতু ওখানে লোক বেশি ছিল, তারপর এগুলো কৃষ্ণনগরে তৈরি হয়। পরে এইটা ত্রিপালি ফর্মে শ্রী শ্রী বরদা করে দেন। শিবিরে একটা গাড়ি রাখার গ্যারেজ করা হয়েছিল, আর এই গ্যারেজ ঘরে তাঁত বসানো হয়েছিল। যার কথা না বললেই নয়, এই তাঁত শিল্পটা শুরু হয় কার কার প্রত্যক্ষ সহযোগিতায়? তিনি এখনো আছেন নবদ্বীপের সর্বজন শ্রদ্ধেয় যতীন্দ্রনাথ সরকারদা। তার বয়স এই মুহূর্তে 90-এর ওপর। তার বিরাট তাঁতের কারখানা ছিল, প্রচুর তাঁত ছিল। তিনি তাঁত দান করেন কৃষ্ণনগর শিবিরে, এবং তারপর থেকে শুরু হয় তাঁতের কাজ। তারপর গ্রিল কারখানা, প্লাস্টিক কৌটো তৈরির মেশিন ইত্যাদি শুরু হতে থাকে। এই তাঁতে কি হতো? লুঙ্গি, গামছা, এগুলো সব তৈরি হতো। যখন 1975 সালে, এবং 75 সালেই বলি, 15ই ফেব্রুয়ারি গৌহাটি মন্দির উদ্বোধন হয়। একটা বড় বাসের মাথায় চেপে জ্যোতিদা আর কয়েকজনকে নিয়ে এই শিবিরে প্রস্তুত লুঙ্গি, গামছা, ত্রিপালি নিয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা হন। শ্রদ্ধেয় কামিনী ডেকাদার আদেশ, মানে বরদার আদেশে কামিনী ডেকাদা মন্দির চত্বরে কৃষ্ণনগর স্বস্তি শিবিরের জন্য একটা স্টল তৈরি করে দিয়েছিলেন, সেখানে বিক্রি হয়েছিল। এরপর একদিন শ্রী শ্রী দাদা আশিস মাইতিদা, আশিস মাইতিদার ঘটনা আমি একটু পরে বলছি। আশিস মাইতিদাকে দেওঘরে বললেন যে তাকে 1000 টাকা সংগ্রহ করে দিতে 1 ঘন্টার মধ্যে। আশিস মাইতিদা একজন স্বস্তি সেবক ছিলেন, মেদিনীপুরে বাড়ি। তার ইতিহাস বড় সুন্দর, আমি একটু পরে বলছি। তিনি শ্রী শ্রী দাদা তাকে বললেন যে 1 ঘন্টার মধ্যে 1000 টাকা, কারুর কাছ থেকে 10 টাকার বেশি নেওয়া যাবে না। আশিস দা শ্রী শ্রী দাদার আদেশ পালন করলেন, 1000 টাকা নিয়ে আসলেন। সেই টাকা তিনি কৃষ্ণনগর শিবিরকে দিলেন। কিসের জন্য? ত্রিপালির শিশি তৈরি করার জন্য হ্যান্ড অপারেটেড একটা মেশিন কিনতে হবে। সেই টাকা তিনি দিয়ে দিলেন কৃষ্ণনগর শিবিরকে। সেইটা দিয়ে ত্রিপালির শিশি তৈরি করা হতো। ওয়েল্ডিং শেখাতেন বিশ্বনাথ দা। মেশিন কেনা হলো, প্লাস্টিক শিশি তৈরি হলো, ত্রিপালির ফাইল তৈরি হতে লাগলো। এগুলোতে কাজ করতে লাগলেন আমাদের রামেশ্বর দা, রামেশ্বর মাহাতোদা এবং বিশ্বজিৎ দত্তদা। বিশ্বজিৎ দত্তদা, যার ছবিটা আপনারা দেখবেন, অচিন্ত্যদা যে ঘরে থাকেন সেই ঘরের বারান্দায় তার ছবিটা টাঙানো আছে, বিশ্বজিৎ দত্তদা। মন্দিরের চূড়ায় আলো লাগাতে গিয়ে তিনি ওপর থেকে পড়ে আমাদের ছেড়ে চলে যান। আশিস মাইতিদার কথা বলছিলাম। সেই সময় শিবিরে লোক নেওয়া হচ্ছে, স্বস্তি সেবক বাহিনী তৈরি হচ্ছে। সেই পিরিয়ডটাতে একদিন দুলাল মজুমদার দা, মেদিনীপুরের দুলাল মজুমদার দা কোনো একটি কারণে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন,
তা দেখছেন যে এক ভদ্রলোক তিনি বাড়ির বাইরে দাওয়াতে বসে আছেন খুব বিমর্ষ ভাবে। তো দুলালদা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এরকম বিমর্ষ হয়ে বসে আছেন কেন? ভদ্রলোকটা কাঁদতে কাঁদতে বললেন, মৃণাল বাবু, আপনাদের কোথাও কিছু আছে যেখানে আমাদের এই মানে কনিষ্ঠ কুলাঙ্গার পুত্রটিকে রাখা যায়? কেন, কি হয়েছে? বললো, আমি থানায় গিয়েছিলাম ছেলেকে আটকে রাখার জন্য, থানাতে যেন আটকে রাখা হয়। তারা নিতে চাইলেন না, থানা নিতে চাইলো না আমার ছেলেকে। আমার ছেলে বড় কুলাঙ্গার, ও মাকে মারে। আপনাদের কোথাও কিছু আছে এই ছেলেটাকে সেখানে রাখা যায়? মৃণাল বাবু হচ্ছে দুলালদার ডাক নাম, মানে ভালো নাম আর কি। তো বললেন, আমাদের তো স্বস্তি শিবিরে ছেলে নেওয়া হচ্ছে, সিসি বড়দা তো স্বস্তি শিবির তৈরি করেছেন, তবে আপনাকে লিখে দিতে হবে যে ছেলেকে আমি দান করে দিলাম। তিনি লিখে দিলেন বড়দাকে একটি চিঠি। কি লিখলেন, ভাষাটা কি, দয়া করে যদি আমার কনিষ্ঠ কুলাঙ্গার পুত্রকে আপনি গ্রহণ করেন, আমার গৃহটি কণ্টক শূন্য হয়। বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলেদের নিয়ে শ্রী শ্রী বরদা শুরু করেছিলেন বাদর দিয়ে শিব করার কাজ। তারা সত্যি সত্যি সত্যম শিবম সুন্দরম হয়ে উঠেছিল। যাদের কথা না বললেই নয়, তারা কার কথা বলবো? 1973 সালে সিসি বরদা এলেন কৃষ্ণনগর শিবিরে। কিচ্ছু নেই তখন, কুঁড়ে ঘর, একটা ত্রিপল টাঙিয়ে তাকে বসানোর ব্যবস্থা হলো। 74 সালে তিনি এলেন, শিবিরে আর রাখা যায় না, কিছু নেই তো। কৃষ্ণনগর বিপিসিআইটিতে সিসি বরদাকে থাকার ব্যবস্থা করা হলো। সেখান থেকে তিনি চামটা মন্দিরে গেলেন, মন্দির না, চামটা ক্যাম্পে। শ্রদ্ধেয় জীবন চক্রবর্তীদা তাকে নিয়ে গিয়েছিলেন চামটা ক্যাম্পে। তিনি বলেছিলেন 10 মিনিটের বেশি হয়তো থাকবেন না। সেখানে কারা থাকতেন? উদ্বাস্তু। 71 সালে সেই উদ্বাস্তু মা, তাদের স্বামী চলে গেছে, স্বামীর খোঁজ নেই, সেই মায়েরা 18 বছরের নিচে বয়সী সন্তানদের নিয়ে সেখানে থাকার ব্যবস্থা হয়েছিল, চামটা ক্যাম্প। সেখানে মায়েরা তাদের তাদের দুটো শাড়ি ছিল, একটা শাড়ি দিয়ে সেই দাদা দিয়ে একটা প্যান্ডেল মতো করেছিলেন। রাস্তাটা ধোয়া হয়েছিল, সেই রাস্তায় আলপনা তৈরি করা হয়েছিল। সেখানে সিসি বরদা এসে বসেছিলেন, 4 ঘন্টা মায়েদের সঙ্গে ছিলেন। তারা আকুল হয়ে তারা তাদের দুঃখের কথা, আরতির কথা জানিয়েছিলেন। সেখানে জীবনদার সঙ্গে অনেক গল্প করেছিলেন। জীবনদা গিয়েছিলেন সুইসাইড করতে একাধিকবার। কত গল্প করেছিলেন জীবনদার সঙ্গে, প্রাণের পরশ দিয়েছিলেন সেখানে সিসি বরদা। যে প্রণামী হয়েছিল সেটা তিনি বলেছিলেন মন্দির তৈরি করার জন্য। আজকে মন্দির তৈরি হয়েছে। সিসি বরদা ভবানীদাকে বলেছিলেন জীবনদাকে কৃষ্ণনগর শিবিরে রাখার জন্য। ছিলেন জীবনদা সেখানে, সেখান থেকে পড়াশোনা করেন, এমএ পাশ করেন, তারপর পিএইচডি করেন। যখন 74 সালে আবার এলেন সিসি বরদা, তখন 74 সাল না, 76 সাল, 76 সালে তিনি আবার এলেন। তখন শিবিরে পাঁচিল দেওয়ার কাজ চলছে। হঠাৎ করে তিনি ঢুকলেন। তিনি ঢুকে দেখলেন যে সবাই যে যার মতো কাজ করছেন। মানুষ পাগল হয়ে গেল আনন্দে সিসি বরদাকে সেখানে দেখে। কি খাওয়াবেন? না, এটা হচ্ছে 78 সাল, মার্জনা করবেন, 78 সালের 7ই ফেব্রুয়ারি। 78 সালের 7ই ফেব্রুয়ারি সিসি বরদা ঢুকলেন। আগের দিন সৎসঙ্গ হয়েছিল শিবিরে। দত্ত বাড়ি, মানে প্রিয়ব্রত দত্ত তার বাড়ি থেকে একটা শতরঞ্চি আনা হয়েছিল, সেই শতরঞ্চিটা পেতে দেয়া হলো।
নিজেই জিজ্ঞেস করলেন, ওটা কি? শতরঞ্চি? পেতে দে। সেই শতরঞ্চিটা আজও রাখা আছে। সিসি বরদা সেটাই বসেছিলেন। একটা ধামাতে মুড়ি আনা হলো, পাশের দোকান থেকে তেল চেয়ে নিয়ে আসা হলো, মুড়ি মাখা হলো লঙ্কা দিয়ে। সে রাঙামা, পূজনীয়া রাঙামা মুড়ি মাখলেন, সিসি বরদা খেলেন, সবাইকে বললেন সেখান থেকে প্রসাদ নিতে। সিসি বরদা ধামাতে করে মুড়ি খাচ্ছেন, আর সেইখান থেকে সবাই নিয়ে প্রসাদ পাচ্ছেন। কি এক অপূর্ব স্বর্গীয় আনন্দ সুধা তিনি বর্ষণ করে গেলেন। তো এই হচ্ছে তার ঐশী লীলা। তার এই আশীর্বাদে, ত্রিপালির গুণে আরো অনেক পরে ওষুধ দিয়েছেন, স্বস্তি চূর্ণর ওষুধ দিয়েছেন। তারপর সিসি দাদা হাল আমলে মঞ্জিমা তৈরি করার আশীর্বাদ করেছেন। আজকে কৃষ্ণনগর শিবিরের হাল ফিরেছে। কত কথা বলবো, আরো প্রচুর কথা আছে, কিন্তু সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে। আজকে 2004 সালের পয়লা বৈশাখে তিনি এখানে উৎসব করলেন সিসি দাদা। তিনি বলে গেলেন যে আমি যা ভেবেছিলাম তার 10 গুণ তোমরা করেছো, আমি আবার এখানে উৎসব করব। আবারও তিনি উৎসব করলেন 11 সালের ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 12 সালের 1লা জানুয়ারি শীতের উৎসব করলেন। আবার করলেন তিনি উৎসব কদিন আগেই 17-18 সালে। আজকে স্বস্তি শিবির যে রমরমা আপনারা দেখেন, তা সিসি ঠাকুরের যে মডেল স্বস্তি শিবির, যেটা সিসি বরদা কৃষ্ণনগরকে মডেল স্বস্তি শিবির করতে চেয়েছিলেন, সেই মডেল স্বস্তি শিবির আজকে হয়ে উঠেছে। আজকে কত আনন্দ করছি আমরা, কত উৎসব করছি। সিসি বরদা এক জায়গায় বলছেন যে কৃষ্ণনগর শিবিরের কথা তিনি বলছেন, যে কৃষ্ণনগর শিবির যেভাবে হয়ে উঠেছে, বলছেন সিসি বরদা বলছেন যে স্বস্তি বাহিনী ঠিক মতো হলে পরে ওরাই অনেক পারে। ওরা কৃষি করছে, শিল্প কাজও শুরু করেছে, কৃষ্ণনগরে সব রকম কাজ শুরু হয়েছে। ওটা আমি মডেল করতে চেয়েছি। লেখাপড়া শিখবে কৃষি, শিল্প, স্বাস্থ্য, নিরাপত্তাকে ভিত্তি করে। ওদের প্রস্তুত দ্রব্যাদিও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শাড়ি, চাদর, গামছা প্রভৃতি খুব ভালো হয়েছে। যেখানেই নিয়ে যায় সব বিক্রি হয়ে যায়। এই আশীর্বাদ সিসি বরদার কৃষ্ণনগর শিবিরের জন্য আছে। একটা সময় এমন ছিল যখন সজনে পাতার ঝোল খেয়ে কাটাতে হয়েছে। শ্রদ্ধেয় জয়দা, শ্রদ্ধেয় রঞ্জিত ঘোষদা এই ঘটনা লিপিবদ্ধ করেছেন। যখন মন্দির দিয়ে কেউ ঢুকতো গেট দিয়ে, শিবিরের ছেলেরা দৌড়ে গিয়ে সাইকেল নিয়ে নিত, ব্যাগ নিয়ে নিত। সেবা প্রাণ ছিল তারা, নিজেরা না খেয়ে অতিথি আপ্যায়ন করত। সিসি বরদা বলেছিলেন যে যদি কিছু না থাকে শুকনো মুড়ি দিবি, তার সঙ্গে চাষের কাঁচা লঙ্কা দিবি। খাড়গ্রামে চাষের জমি হয়েছে, পানিনালায় সিসি ঠাকুরের নামে জমি উপেন ঘোষদা, সুধীর ঘোষদা মানে নিপেন ঘোষদার পূর্বপুরুষ, তারা ঠাকুরের নামে দান করে গেছেন। আজকে কত আনন্দ আমাদের, আমরা এই আনন্দে অবগাহন করি। মানুষ আজকে ধরে না, সাধারণ সাধারণ যে মানে মাসিক উৎসবগুলো হয়, সেখানেই হাজারের ওপর মানুষ হয়। কৃষ্ণনগরে যখন ভাদ্র মাসে সৎসঙ্গ হয়, এক একটা বাড়িতে কম করে 2 থেকে 250 মানুষ হন, জমায়েত হন। কৃষ্ণনগর শিবিরে পূজনীয় মেজদা ঘন ঘন আসেন। পূজনীয় শুভদার শ্বশুর বাড়ি এখানে। এখানে কত কত ঠাকুর পরিবারের কত মানুষের, পূজনীয় পিন্টুদা, পূজনীয় টিঙ্কুদা, পূজনীয় বিঙ্কিদা, আর শ্রী শ্রী বাবাইদা তো একাধিকবার এসছেন। শ্রী শ্রী দাদা এখানে এসেছেন, সিপাইদা, বিঙ্কিদা, ঠাকুর পরিবারের সবাই এখানে এসেছেন। আজকে এখানে গেস্ট হাউস হয়েছে। এখানে ফিলান্থ্রপির নিচে যেখানে ফিলান্থ্রপি হয়েছিল 2004 সালে, সেখানে এমন একটা হল ঘর আছে, শ্রদ্ধেয় প্রণব কৃষ্ণদা তৈরি করেছেন। যে হল ঘর, অত বড় একটা হল ঘর, মাঝখানে কোনো পিলার নেই,
যে কোনো কোণা থেকে বসে ঠাকুর দর্শন করা যায়। এটা ভূভারতে আর কোথাও আছে কিনা আমার জানা নেই, হয়তো বা আছে, কিন্তু আমার জানা নেই। এত বড় একটা হল ঘর, উইদাউট এনি পিলার ইন দ্য মিডল। ভাবা যায় যখন উৎসব হয় রাত্রিবেলা, মানুষজন, কৃষ্ণনগরের মানুষজন দোকান বন্ধ করে শুধু লোহার কড়াইটা দেখতে আসে। আজকে আপনারা আসেন, আপনারা স্বতঃস্বেচ্ছভাবে অংশগ্রহণ করেন, তাই কৃষ্ণনগর শিবিরের এই মহিমা, যেটা শ্রী শ্রী বর্দার কথা মতো মডেল শিবির তৈরি হয়েছে। আজকে বিরাট বড় একটা তোরণ তৈরি হচ্ছে, গেট তৈরি হচ্ছে, যেটা যদিও সেটা অসম্পূর্ণ, তৈরি হবে আর কিছুদিনের মধ্যেই হয়তো বা সেটা কমপ্লিট হবে। আজকে নিজস্ব জমিতে দাঁড়িয়ে, নিজস্ব অর্থের ওপর দাঁড়িয়ে ঠাকুরের আশীর্বাদ, ঠাকুর পরিবার, এই যে যে পূজনীয় জামাইবাবু এখানে এই মঞ্জিমা তৈরির জন্য যে মেশিন তার অর্ঘ্য দান করেছেন, ঠাকুর পরিবারের প্রত্যক্ষ সহায়তায়, প্রত্যক্ষ আশীর্বাদে আজকে কৃষ্ণনগর শিবির এই রূপ নিয়েছে। আমরা যারা এর সঙ্গে যোগযুক্ত আছি, যারা এখানে নিয়মিত যাতায়াত করি, আমরা সত্যিই আজকে ভীষণ ভাগ্যবান। তিনি চাইলে কি হয়, ঠাকুর বলছেন চামচিকের মতো চিমসে মানুষও পারঙ্গম হয়ে ওঠে, স্ফূর্তি নিয়ে কাজ করতে থাকে, শুধু আমার কথাটা একটু মেনে চলা লাগে। তিনি বলছেন আমার কাম আমি করি, শুধু আপনাদের একটু সদিচ্ছা থাকা দরকার। শুধু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন। তোমার রঙে হৃদয় আমার রাঙা। এই রঙে যদি আমরা রঞ্জিত করতে পারি নিজেকে, তাহলে কি থেকে কি হতে পারে। যে জমি এক সময় বেদখল হয়ে গেছিল, সেই জমিতে আজকে ঠাকুর সপরিবারে আমাদের নিয়ে সপারিপার্শ্বিক সপার্ষদ লীলা করে যাচ্ছেন। অদ্যাপি লীলা করেন সেই গোড়ারাই কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। আমরা অনন্ত ভাগ্যবান, এই লীলা আমরা প্রত্যক্ষ করছি। আমি জানি না যে সেই মহা কর্ম বাহিত নদী থেকে আমি কতটা অঞ্জলি তুলে আপনাদেরকে পরিবেশন করতে পারলাম, আমি হয়তো বা আভাসটুকু দিতে পারলাম। আরো আরো অনেক তথ্য হয়তো মানে অপ্রকাশিতই রয়ে গেল। যারা জানতে চান তারা আরো এই সাগরে ডুব দিন, আরো অনেক কিছু জানতে পারবেন তার লীলার কথা। আমি শুধু আভাসটুকু দিতে পারলাম, এতে আমার নিজেকে স্নাত মনে হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।